স্টাফগুলো কিছুটা বিস্ময় নিয়ে বলল, কিন্তু স্যার, ম্যাম তো স্পেসিফিক্যালি কোনটার দিকে তাকায়নি। উনি তো প্রায় এই লাইনে থাকা সবগুলো ড্রেসের দিকে তাকিয়েছিল। তাহলে সবগুলো প্যাক করে পার্সেল করে পাঠিয়ে দিও। অকপটে কথাটা বলল নীল। স্টাফগুলোর সাথে বিস্মিত হলো তিহু নিজেও। স্টাফগুলো অবাক কণ্ঠে বলল, সবগুলো? হুম। বলেই নীল বেরিয়ে যেতে নিতেই তিহু তাকে বাধা দিয়ে বলল, আপনার কি মাথা খারাপ? এত ড্রেস দিয়ে কি করব আমি? ড্রেস দিয়ে অন্যান্য মেয়েরা যা করে তুমিও তাই করবে। আর যদি করার কিছু না পাও তাহলে প্রত্যেকটা ড্রেস পরে আমার সামনে এসে ট্রায়াল দিতে পারো। প্রমিস গুড মার্কিং করব। এখন চলো, আর একটা কথাও নয়। তার এমন তেড়া জবাবে মুখ কুচকালো তিহু। আর কোনো কথা না বলে এগিয়ে চলো বিরক্ত মুখে। তারা চলে যেতে স্টাফগুলো একে অন্যের দিকে তাকিয়ে বললাম, এত ড্রেস, এতগুলো অর্ডার একসঙ্গে আগে কখনো এসেছে স্যার? তারা মালিকের দিকে তাকাতেই লোকটা বলল, এটা যেন তেন লোক নয় রে আনজার। এটা জমিদার বাড়ির বড় নাতির সঙ্গে দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, ওয়াজ খান নীল। এনার ভাবসাবই অন্যরকম। পাশ থেকে একটা ছেলে বলল, এনাকে তো আমি মিডিয়াতেও দেখেছি। মেবি ছাত্র নেতা উনি, তাই না? হ্যাঁ, ভবিষ্যৎ মন্ত্রী। ভবিষ্যৎ মন্ত্রী মানে? বর্তমানে ওনার জনপ্রিয়তা তুঙ্গে শুধুমাত্র বয়সের কারণে পিছিয়ে আছে। উনি নির্বাচনে দাঁড়ালে প্রথম চান্সে সংসদ সদস্য হয়ে যাওয়ার উপযুক্ত। আর ওনার যোগ্যতা নিয়ে কথা বললে ওনাকে ভবিষ্যৎ মন্ত্রী থেকেও বড় কিছু মনে হয়। অর্ধ ঘন্টার রাইড শেষে বাইক এসে থামলো এক আলোক সজ্জিত নির্জন স্থানে। তিহু ভ্রু কুচকে তাকালো। নীল বলল, বাইক থেকে নামুন ম্যাডাম। এখানে নামবো কেন? বাসা তো অন্যদিকে। আপনার সঙ্গে পরকীয়া করতে এসছি এখানে, তাই নামুন। মানে? মানে আর কি, বিয়ে করে বউ তুমি আমার, কিন্তু প্রশ্নটা এমনভাবে করছো মনে হচ্ছে কোনো অপরিচিত লোকের সাথে পরকীয়া করতে এসছো। নামো। শেষ কথাটা কিছুটা ধমকের সঙ্গে বলল নীল। তিহু মুখ কুচকে সঙ্গে সঙ্গেই নামলো বাইক থেকে। কিছুটা বিরক্তি প্রকাশপূর্বক পাশে সরে দাঁড়ালো। নীল অবলীলায় বাইক থেকে নামলো। হুট করে স্থানটার সমস্ত আলো নিভে গেল। সভাপতি ভয় কুকড়ে আসলো তিহু। এইটাই এমন একটা সময় যখন তার রাগ, ঘৃণা, লজ্জা, অভিমান কিছুই কাজ করে না। ঠিক সেই জিনিসটাকেই কাজে লাগিয়েছে নীল। আলো নিভিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে শক্ত করে আঁকড়ে ধরেছে তিহুর হাতটা। তবে তাকে এখনো এমন ভয় পেতে দেখে সামান্য ঝুঁকে এসে তার কানে ফিসফিসিয়ে নীল বলল, আমার সঙ্গে থাকাকালীন এত ভয় ম্যাডাম? ডোন্ট ওয়ারি, যতক্ষণ এই নীল খান পৃথিবীর বুকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে ততক্ষণ তার অসভ্য বউয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রমিস। তিহু রাগ দেখাতে গিয়েও ভয়ের কারণে কিছুই করতে পারল না। নীল তাকে আঁকড়ে ধরে এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎই সে বলল, চোখ দুটোকে একটু বন্ধ করা যাবে? কেন? ভয় নেই, আমি তো আছি। তিহু না চাইতেও চোখ বন্ধ করলো। হঠাৎই জ্বলে উঠল সমস্ত আলো। বাহারি রঙা আলোয় উজ্জ্বল হলো পুষ্প সজ্জিত স্থানটা। চোখ মেলল তিহু। হঠাৎ এমন আলোক ঝলকানিতে চোখ বুজে আসলো সর্বশক্তিতে। সেটিকে খুলে রাখলো তিহু। চারিদিকে এক ঝলক তাকিয়ে বুঝলো স্থানটা শুধু ফুলে নয়, বেলুন দিয়েও সাজানো হয়েছে। খোলা আসমানের নিচে স্থানটা বড্ড মনোরম লাগছে। তবে সে খেয়াল করলো বেলুনের গায়ে কি যেন লেখা। ফ্রিকুচকে সেদিকে গেল। বেলুনের গুলোর দিকে কাছাকাছি আসতে দৃষ্টিগত হলো সেখানে বড় বড় করে লেখা। আই এম সরি। অন্য একটাতে লেখা, সরি নূর। আরেকটাতে লেখা। এই নূর, শুনছো? আই এম সরি। এভাবে প্রায় 1000টা বেলুন সজ্জিত হয়ে আছে। এক একটাতে এক এক ভাবে দুঃখের বহিঃপ্রকাশ। তিহু অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তবে এবার নীলের পরবর্তীতে 1000টা উড়ন্ত বেলুনকে দেখতে পেল সে, যেগুলো সদ্য বাতাসে ছাড়া হয়েছে। প্রত্যেকটাতে ভিন্ন ভিন্নভাবে উপস্থিত হয়েছে দুঃখের বহিঃপ্রকাশ। শয়ে শয়ে উড়ন্ত বেলুনগুলো এগিয়ে চলছে উন্মোচিত দিগন্তের দিকে। রাতের আকাশে আজ রূপলি থালার ন্যায় বৃহৎ চাঁদ। বেলুনগুলো যেন পাড়ি জমাচ্ছে চাঁদের দেশে। হঠাৎ তার মধ্য থেকে ভেসে আসলো গম্ভীর পুরুষ কণ্ঠের তীব্র অনুশোচনা। শুনছো নূর, তোমার নেতা সাহেব আর কখনো তোমার উপর রাগ করবে না। সে অনুতপ্ত।
গম্ভীর নিচট এক নিশতি কোলাহল শূন্য জমিদার বাড়ির মৃদু আলোকসজ্জিত আঙিনায় দাঁড়িয়ে আছে কতগুলো নবীন প্রাণ, রিশাদ, নিহিত, ফাহাদ, সামির আর জুনায়েদ। সেই সঙ্গে জুটেছে আরেক নোবেলপ্রাপ্ত বজ্জাত, সামির অতীব প্রিয় বন্ধু রুদ্র। ঘড়ির কাঁটায় রাত 2টো চলমান। এই মধ্যরাতে এতগুলো মাথা একত্রে হয়েছে এক মহা আকাজের উদ্দেশ্যে। রুদ্র রিশাদের কাঁধে ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। তোমাকে তো ঠিক চিনলাম না। হারামজাদা, আস্তে কথা বল। দাদিজান যদি জানতে পারে এই রাতে আমরা কয়জন মিলে কি করতে যাচ্ছি, তাহলে কালকে থেকে রাস্তায় থালা হাতে নিয়ে বসা লাগবে। ডোন্ট ওয়ারি, সঙ্গে একটু জিকির টানবি, দেখবি সেই ইনকাম। চুপ থাক। রিশাদ রুদ্রর জবাবে বলল, আই এম এ গেস্ট। কি বলো তো, তোমাকে এই ব্যাপারে ইনভাইট কে করলো? শালারা নিজেরা তো জাহান নামে যাবে, সেই সাথে তোমাকেও নিবে। আরে শোনা গো আমার, এমন হচ্ছে তুমি একেবারে কনফার্ম জান্নাতি। তোদের থেকে পাপের পরিমাণ কম আছে আমার। রাত কি বাড়ছে না কমছে? ফাজলামি না করে দ্রুত চল, রাত পোহলে বিয়ে, 4টের ভিতরে ফিরে আসতে হবে। হ্যাঁ চল চল, দ্রুত পা চালা। পশ্চাৎ পাশের পাঁচিল টপকে বিশাল এক নারকেলের বাগানে একে একে প্রবেশ করলো সবগুলো। সারি সারি গাছগুলো বিন্যস্তভাবে সজ্জিত, দাম্ভিক ভঙ্গিমায় দাঁড়িয়ে। সবাই ধীরে সুস্থে নামতে পারলেও ফাহাদ নামার সময় সামান্য শব্দ হলো। রেগে তার মাথায় গাছটা মারল জুনায়েদ। লুকোচুরি পায়ে এগিয়ে চললো সামনের দিকে। খানিকক্ষণ পর বাগানের প্রায় মধ্যভাগে এসে থামলো সবগুলো। সামির সতর্ক কণ্ঠে বলল, এবার লাইট জ্বালা, ভালো করে দেখ কোনটায় ডাবের পরিমাণ বেশি, ওটাতেই উঠবি। ফাহাদ টর্চ চালালো। তাদের সম্মুখে দণ্ডায়মান গাছ, সারি সারি ডাব ঝুলে আছে তা দেখে সামির বলল, গাছে উঠবি কোনটা? একসঙ্গে নাকচ করে সবাই বলল। আমি গাছে উঠতে গাছে পারি না। গাছে উঠতে পারি না। সবার একই উত্তর। রেগে গিয়ে সামির বলল, গাছে উঠতে পারো না, তাহলে কি রাতের বেলা এই বাগানে পেত্রির সাথে লুঙ্গি ডান্স করতে এসেছো? মারাকাটের দল। অতঃপর সে রুদ্রের দিকে তাকিয়ে বলল, গাছে উঠ বেটা, তুই না গাছে উঠতে ওস্তাদ? না না বাবা, একদম না। এত রাতে যদি গাছে উঠে আমার কিছু একটা হয়ে যায়, আমার বউটা বিয়ে করার আগে বিধবা হয়ে যাবে রে। তার কথা নিয়ে তার পেছনে লাথি মেরে বলল, শালা বউহীন, বউ পাগলা ওরফে রুদ্র সাগলা, গাছে উঠ। চাটি খাবি কিন্তু নিহিত। আরে তুই আগে গাছে ওঠ, বাদ বাকি কথা পরে হবে। অসহায় নাদন পেয়ে পাশিয়ে দিলি তো। ব্যাপার না, উঠতেছি আমি গাছে। তবে আমার যদি কিছু হয়, সব দোষ তোদের। ঠ্যাং ধরে নিয়ে যাব আমার সঙ্গে সবগুলোকে। রুদ্র বাচ্চাদের মতো করে গাছে উঠতে যেতে রিশাদ বাধা দিয়ে বলল, আরে দাঁড়াও, এই না হলে আমার বন্ধু কিভাবে আমাকে বাঁচালো? আজ থেকে তুমি আমার কলিজার বন্ধু রিশাদ। তোমায় কি আটকালো? তুমি না মাত্র বাধা দিলে। ও তো আলাদা কারণে। তোমরা জানো না চুরি করার আগে দোয়া করতে হয়? শালার জিন্দেগি কোথায় কি ভাবলাম। কি বললে তুমি? দোয়া করতে হয় মানে? আরে জানো না চুরি করার আগে মালিকের নামে দোয়া করে নিতে হয়, তাহলে গুনাহ একটা একটু কম হয়, যাকে বলে লাইসেন্স প্রাপ্ত চুরি। এটা তো জানা ছিল না। ব্যাপার না, আজ থেকে জানো। আচ্ছা দোয়া করো, তাহলে আমরাও আছি সাথে। এমনি না তো, 2 হাত উঁচু করে বলো, হে আল্লাহ, আমরা হে আল্লাহ, যার কাছে ডাব চুরি করেছে সে যেন আমরা যার গাছে ডাব চুরি করছি সে যেন সে যেন সে যেন সে যেন দ্রুত পটল তোলে, যাতে আমাদের আর চুরি করে ডাব পাড়া না লাগে। ঝাক্কাস দোয়া করেছো মামু। ওই ব্যাটার বয়স প্রায় 100। আজরাইল 3বার এসে ফিরে গেছে, তাও এখনো শুকনের মতো তাকিয়ে বসে থাকে বাগানের দিকে। লহ, বহুত হইছে। এবার তোরা পাহারা দে, আমি গাছে উঠি। হ্যাঁ জলদি ওঠ। রুদ্র সতর্কভাবে ধীরে ধীরে উঠে পড়ল গাছে। সে যখন মধ্যভাগে, তক্ষুনি ভেসে আসলো কোনো মধ্যবয়সী পুরুষের কণ্ঠ। সবগুলো বিস্ফোরিত নয়নে একে অপরের দিকে তাকালো। এদিকে গাছের মাঝে থাকা রুদ্র অসহায় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে সাহায্য চাইতে যাবে, তার মধ্যেই দেখতে পায় সবগুলো ইতিমধ্যে তাকে রেখেই দৌড়ে পালিয়েছে। রুদ্র সবগুলোকে ইচ্ছে মতো গালি দিয়ে নিজেকে বাঁচাবার প্রয়াসে সর্বোচ্চ চেষ্টাই চালালো দ্রুত গাছে ওঠার। এদিকে চিৎকার করা লোকটা টর্চ জ্বালিয়ে দ্রুত এদিক এগিয়ে আসছে আর আরও জোরে জোরে চিৎকার করছে। অন্যদিকে দৌড়ে পালাতে গিয়ে রিশাদের জুতাও খুলে গেছে থেকে।
সে সেটা তুলতেও যায়নি। লোকটা এগিয়ে এসে পায়ে কিছু অনুভব করলো। আলো নিচে ধরতে দৃশ্যমান হলো জুতোটা। ব্যাস, সে বুঝে গেল আসল কাণ্ডটা। জুতা তুলে দৌড়ে পালানোর দলটার দিকে ছুঁড়ে মারলো। এদিকে তার ছুঁড়ে মারা জুতোটা নিহিতের কাঁধে এসে লাগতে নিহিত বলল, কোন কুত্তার বাচ্চা মারলো রে? বেড়া, তোর বিয়ে হবে না। আরে ওটা খালেক চাচা, বেটার বিয়ে হয়ে গিয়েছে, ও তাহলে বাচ্চা হবে না। বাচ্চাও হয়ে গিয়েছে শালা। জুনাদ পাশ থেকে দৌড়াতে দৌড়াতে বলল। সকাল থেকে সারা বাড়ি জুড়ে হুলস্থুল। বরযাত্রী যাওয়ার প্রস্তুতি চলছে। ঘড়ির কাঁটায় 10টা চলমান। কিছুক্ষণের মাঝে সবাই রওনা হবে কনে বাড়ির উদ্দেশ্যে। মেয়েরা সবাই জুনাইয়ার রুমে রেডি হচ্ছে একে একে। তিউকে আজ জোর করে শাড়ি পরিয়েছে জুনাইয়া। চুলগুলো ভেজে থাকা এখনো বাঁধন হারা তারা। সামান্য মেকআপে স্বর্গীয় অপ্সরা লাগছে তাকে। তাকে রেডি করে জুনাইয়া বলল, সুইটহার্ট, তাহলে তুমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নাও প্লিজ। আমি একটু রেডি হয়ে নিই। আমি শুকিয়ে দিতাম, কিন্তু আয়রাতকে আম্মু নিয়ে গেছে, আর আমার কাছে আসলে প্রচুর জ্বালাবে। রেডি হতেই দিবে না। ইটস ওকে আপু, তুমি রেডি হও, আমি চুল শুকিয়ে আসছি। তিউ সামান্য মুচকি হাসলো। জুনাইয়া ফের বলল, থ্যাংক ইউ সুইটহার্ট। আচ্ছা যাও, দ্রুত যাও। তিউ মুচকি এসে মাহা, নাহা, রাফা, নিরাদের থেকে বিদায় নিয়ে এগিয়ে চলল রুমের দিকে। রুমের সামনে এসে থামলো তিহু। পর্যায়ক্রমে মনে পড়লো তার কাল রাতের ঘটনাগুলো। সামান্য মুচকি হাসলো সে। অতঃপর রুমে ঢুকে হেয়ার ড্রায়ার খুঁজতে গিয়ে নীলকে না দেখে কিছুটা বিচলিত হয়ে পড়লো সে। তার চঞ্চল চক্ষু জোড়া এক সুদর্শন পুরুষকে খোঁজার প্রয়াসে তীব্র চেষ্টা চালালো। কোথাও তাকে না দেখতে পেয়ে যেই না সে ওয়াশরুমের দিকে উকি মারবে, তখনই পেছন থেকে নীল বলল, আমাকে খুঁজছেন ম্যাডাম? হঠাৎ নীলের এমন কণ্ঠে ভূত দেখার মতো চমকে উঠল তিহু। দ্রুত পেছনে ঘুরে অপ্রস্তুত কণ্ঠে বলল, না না না, তো আমি তো দেখছিলাম ওয়াশরুমে কে আছে। নীল বুকে হাত বেঁধে দাঁড়ানো তিহুকে এমন তোতলাতে দেখে বাঁকা হেসে বললাম, তাই নাকি? তা নয়তো আর কি। আমি তো ভাবছিলাম আপনি আমাকে খুঁজছেন। কথাটা বলতে বলতে তার দিকে সামান্য এগুলো নীল। বই গেছে। তার এমন কাণ্ডে দু কদম পিছিয়ে গেল তিহু। তবে নীল থামলো না। এগিয়ে যেতে যেতেই বলল, এতটা ভুল করলাম? নীলের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পেছালো তিহু। করতে পারেন। নীল এগিয়ে চলছে। তিহু পেছাতে পেছাতে এক পর্যায়ে টের পেল তার পিঠ দেয়ালে ঠেকেছে। সে সরতে যাবে তার আগেই তার পেছনের দেয়ালে শক্তপোক্ত হাত রাখলো নীল। বাঁ পাশে বাধা পেয়ে অপর পাশে দিয়ে তিহু যেতে নিতেই তাকে টেনে নিজের কাছাকাছি এনে পেছনে ঘুরলো নীল। নীলের এমন কাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে আসছে তিহু। অস্থির বিচলিত হয়ে অদ্ভুত রকম ছটফটাচ্ছে। তার এমন কাণ্ডে নীল সামান্য বাঁকা হাসলো। ধীর সুস্থে লাগিয়ে দিল তার খুলে থাকা ব্লাউজের হুকটা। বিস্ফোরিত নয়নে তাকালো তিহু। বড্ড হাবাসে। ব্লাউজের হুক খোলা আর তার কোনো হেলদোল নেই। দিব্যি লাফিয়ে বেড়াচ্ছে সারা বাড়ি। লজ্জায় মিনমিনিয়ে সে কিছু বলতে যাওয়ার আগেই তার জল সিক্ত চুলে মুখ ডোবালো নীল। নীলের এমন কাণ্ডে চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে তিহুর। লজ্জা আরক্ত হলো সে। সামান্য নড়তেই নীল তাকে বাধা দিয়ে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে গভীর কণ্ঠে বলল, উপস, ডোন্ট মুভ। শ্বাসরুদ্ধ অবস্থা তিহুর। লজ্জায় লাজুক লতার ন্যায় নুয়ে পড়ল সে। কিছু বলার আগেই নীল বলল, হিসাব বাঁধো নাই কেন? চুল ভেজা। সকালে বেঁধে নেবা। আচ্ছা। কি শ্যাম্পু ইউজ করো বলো তো? তার কথার মানে বুঝতে না পেরে তিহু বলল, হ্যাঁ বলছি কি শ্যাম্পু ইউজ করো? এই তো পুরাই মাথাল করে দিচ্ছে আমায়। তুমি কি জানো তোমার চুলে গ্রান পৃথিবীর সবচেয়ে দামি মাদককেও হার মানাতে সক্ষম? লজ্জা আরক্ত হলো তিহু। পৃথিবীর সব লাজুকতা যেন আজ তাহাতেই মিশেছে। নীলের প্রতিটি কথায় দেহে নাম না জানা শিহরণ জাগছে তার। হৃদয়ে তৈরি হচ্ছে অদ্ভুত দোলাচল। প্রস্তুতি শেষে বেলা প্রায় 11টার দিকে সকলেই রওনা হলো কোহিলিকার অর্থাৎ কনে বাড়ির উদ্দেশ্যে। মির্জা মহল থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ। প্রবীণ সদস্যদের মধ্যে আছেন বাড়ির 3 কর্তা। তারা অবশ্য আলাদা গাড়িতে উঠেছেন। সৌভিকের সাথে উঠেছে তার সব ভাইয়েরা। তবে নীল আর তিহু যাবে একান্তে। সেই ব্যবস্থাই করেছে নূরজাহান বেগম। একে একে নবীন প্রাণগুলোর বেরোবার কালে নূরজাহান বেগম ফের নিশ্চিত হতে সুত হলেন। আমার হুর পরীক্ষা নিয়ে আলাদা যাচ্ছ তো নানু ভাই?
নীল সম্মতিসূচক মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে তার আগে রফিন অভিমানী সুরে বলা, এক নানু, ভাইতে পড়ে আছো নানু? আমার দিকে কোনো খেয়াল আছে তোমার? তোমার তো বিয়ের খোঁজই নেই। ছোট ছোট ভাইয়েরা সব বিয়ে করে নিচ্ছে, আর তোমার? তখনই পাশ কাটিয়ে যাচ্ছিল মাহা। শ্যাম্পুটিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। রফিন কিছুটা ধমকালো তার এই রূপে। অতঃপর নূরজাহান বেগমের দিকে ফিরে আফসোসের কঞ্চে বলল, কি আর করব বলো নানু, বিয়ে করার জন্য তো আমি এক পায়ে খাড়া, তবে বউটাই রাজি হচ্ছে না। আছে আছে নানু, সে বড্ড সুন্দরী। মাহার পদচারণ মুহূর্তেই থমকে গেল। রাউফিনের দিকে ফ্রিকুচকে তাকালো সে। এদিকে রাউফিনের কথা নূরজাহান বেগম বললেন, তা কে সেই নারী শুনি, যে আমার এত সুন্দর নাতিকে মানা করতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সে, এজন্যই তো এত অহংকার তার। এদিকে রাউফিনের এমন কথায় মুখ চেপে হাসছে তিহু। মুহূর্তটাকে আরো বেশি উপভোগ করতে এক ঝলক নীলের দিকে তাকালো সে। তবে নীল ভাবলেছিন ভঙ্গিমায় মোবাইল স্ক্রলে ব্যস্ত। তিহু তার এমন অনুভূতি শুনে মুখ বাঁকালো। পরক্ষণে মাহার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখেছো বড়জা, আমার ভাসুর কিন্তু সেই রোমান্টিক, তাকে পেলে অবশ্যই তুমি জিতবা। মা কটমটিয়ে তাকাতে তিহু সরে আসলো সেখান থেকে। তখনও মুখে দুষ্টু হাসি বিরাজমান। মূলত সব জেনে অভিনয় করার মজাটাই আলাদা। বিয়ে বাড়িতে শত শত লোকের ছল, তবে তার মাঝে বিশেষভাবে তৈরি বরযাত্রীদের অবস্থান। বর কনেও সেখানে উপস্থিত। পুষ্পসজ্জিত বিশাল আসনে বসে আছে তারা। চারিদিকে আলোক রশ্মি ঝলকানি আর বাহারি ফুলের সুবাসে বাতাসে ছড়াচ্ছে মুগ্ধতা। বিবাহের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয়েছে বেশ কিছুক্ষণ পূর্বে। মির্জা বাড়ির কর্তারা কুহিলিকার বাবার সাথে কথা বলতে ব্যস্ত। প্রবীণ প্রাণগুলো কুহিলিকা আর সৌভিকের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। নীল সামান্য বিচ্ছিন্ন। মূলত সে কথা বলতে বলতে বেশ দূরে চলে গিয়েছে। তিহু তাকে এমন দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, বিয়ে বাড়িতেও এসে এত কাজ। হঠাৎ খেয়াল করলো সৌভিক আর কুহিলিকার সঙ্গে কিছু অপরিচিত মুখ। হয়তো তারা কুহিলিকার বন্ধু মহলের কেউ। নিদ্রা দূরে দাঁড়িয়ে জুনাইয়ার ছবি তুলে দিচ্ছে তার হাজব্যান্ড আদিত্য। রফিনও ঘুরছে মার পিছু পিছু। ব্যাপারটা দেখে অজানা কারণে মন খারাপ হয়ে গেল তিহুর। হঠাৎই একজন ক্যামেরাম্যান তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আপনার একটা ছবি তুলে দিব মিস। তিহু নীলের উপর রাগ থেকে কিছু একটা বলতে যাবে তার আগে পেছন থেকে ভেসে আসে এক গমগমে পৌরুষিক কণ্ঠ। She is not Miss. He's my wife, Mrs. Wahaj Khan. So, stay away from her. নীল স্যার আপনি? Yes, me. সরি স্যার, অ্যাকচুয়ালি আমি জানতাম না। Shut up and out. নীলের কণ্ঠে তার দিকে ফিরে তাকালো তিহু। সহ ক্যামেরাম্যানটাও সে হতভম্ব হয়ে নীলের দিকে তাকালো। তাকে কথা শেষ করতে দিল না নীল। রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ক্যামেরাম্যানটাও ভয়ে কাঁচুমাচু হয়ে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। সে চলে যেতে তিহু মুখ কুচকে বলল, আপনি ওনাকে তাড়িয়ে কেন দিলেন? কি সুন্দর আবার ছবি তুলে দিচ্ছিল। তোমার সাহস কি করে হয় আমার জিনিস অন্য কারো নজর দিতে সাহায্য করার? মানে কয়টা ছবি লাগবে তোমার? 100টা এনাফ নাকি 1000টা লাগবে? কি বলছেন? তার কথার জবাবে নীল ফোন অন করলো। গ্যালারিতে প্রবেশ করলে মাত্র ভেসে উঠল তিহুর শখানিক ছবি। প্রত্যেকটি আজকে তোলা। বিয়ে বাড়িতে থাকা তার প্রত্যেকটি সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছে নীল। একটা ছবি তোলার ধরন প্রফেশনাল ফটোগ্রাফারদের চেয়ে কোনো অংশেই কম নয়, বরঞ্চ তাদের হার মানাবে। কারণ এতে যে মিশে আছে নীলের অত স্পর্শী মহাপ্সনায়। তিহু বিস্মিত দৃষ্টিতে চেয়ে বললাম, আপনি না ফোনে কথা বলছিলেন? নীল ফোন অন করতে করতে বললাম, তোমাকে একদিন বলেছিলাম মনে আছে, আমি যেখানে থাকি যাই করি পৃথিবীর বুকে যতক্ষণ আমার নিঃশ্বাস চলমান ততক্ষণ তুমি আমার দৃষ্টির সীমানার মধ্যেই থাকবে। আরেকটি রাঙা প্রভাত। উদয়মান সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়াচ্ছে ধরণী জুড়ে। মির্জা মহলের ব্যস্ততা আজ অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ। পুরো মহল জন মুখে কলরব মুখর। সৌভিক কুহিলিকার রিসেপশনে আমন্ত্রিত প্রায় 1000-2 অতিথি। একে একে শুরু হয়েছে এলাকাবাসীর আনাগোনা। সকাল থেকেই তরুণ তরুণীদের ব্যস্ততা বেড়েছে শতগুণ। তবে এত কিছুর মাঝেও সামান্য শূন্যতা অনুভূত হচ্ছে তিহু। সকাল থেকেই লাপাত্তা নীল। কি একটা কাজে সকাল সকালই শহরের উদ্দেশ্যে যেতে হয়েছে তাকে। কি অদ্ভুত না? কিছুদিন আগেই যাকে দেখলে মেজাজ গরম হয়ে যেত, এখন তাকে না দেখলে অদ্ভুত শূন্যতা অনুভূত হয় চারিদিকে। কেন হয় এমন চা? কারণটা এখনো অজানা। হারমোনি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে
ফারিসার রুমের সামনে এসে থামলো সে। ভেতরে থেকে ভেসে আসছে কথোপকথনের গুঞ্জন। কুহেলিকার সাজসজ্জার জন্য সকালে উপস্থিত এই রুমে একটা জিনিস বড্ড অবাক করছে তিহুকে। কুহেলিকা কাল রাতে ফারিসার সাথেই থেকেছে। ব্যাপারটা কেমন যেন। বিয়ের পর স্বামী স্ত্রী এক রুমে ঘুমাবে, এটাই তো আজীবন দেখে এসেছে। তবে কাল রাতে কুহেলিকা কেন ফারিসার কক্ষে ঘুমালো, এই নিয়ে প্রশ্নের শেষ ছিল না তার। জুনাই অবশ্য তাকে বুঝিয়ে বলেছে এটা একটা আদি গ্রামীণ রেওয়াজ। বিয়ের দিন রাতে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে না, পৃথক কক্ষে অবস্থান করতে হয় তাদের। 7-5 ভাবতে ভাবতে দরজা খুললো সে। উন্মোচিত হলো ভিতরে বিদ্যমান সদস্যরা। তাকে দেখে কুহেলিকা কিছুটা হেসে প্রশ্নের ছলে পড়ল, তুমি নিশ্চয়ই তিহু? নববধূর এমন হঠাৎ সম্বোধনের কিছুটা বিস্মিত হলো তিহু। তাকে এমন বিস্মিত হতে দেখে কুহেলিকা একগাল হেসে পড়ল। আরে নার্ভাস হচ্ছ কেন? অ্যাকচুয়ালি এরা এত বেশি তোমার কথা বলেছে আর তোমায় দেখে এমন ভাবে থমকালো, তাই ভাবলাম হয়তো তুমি এদের ফেভারিট বৌমনি। তেমন কিছু নাই আপু, আসলে কোনো আসলে নকলে নয়। দেখো, সৌভিকের সাথে আমার 5 বছরের রিলেশন, কতবার আসা যাওয়া করেছি এ বাড়িতে, তবে কখনো আমাকে নিয়ে এত এক্সাইটনেস দেখা যায়নি এরা। অথচ তোমার কথা সেই সকাল থেকে বলেই চলেছে। তিহু মুচকি হাসতেই পাশ থেকে ফারিসা বলল, আসলেও বৌমনির, তিহু বৌমনির জাদু জানে কি অদ্ভুতভাবে মিশে গেছে আমাদের সাথে। আমার তো ইচ্ছে করে সবসময় বৌমনির কাছাকাছি থাকতে। তার কথা রাফা মুখ বাঁকিয়ে বলল, ওই একদম নজর দিবি না, এটা আমার বৌমনি। তিহুর দুটোর বাকবিতণ্ডায় থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এত ঝামেলা করো না তো। সবাই ফার্স্টে নতুন বৌমনিকে সাজাও। আর মেকআপ আর্টিস্ট কোথায়? পাশ থেকে জুনাইয়া হাতের ইশারা করে বলল, এই তো আমি তো আছি, মেকআপের ওপর পিএইচডি করা, কোনো মেকআপ আর্টিস্টের প্রয়োজন নেই। তিহু দেখলো জুনাইয়া নিচু হয়ে কিছু একটা খুঁজছে। সে সাহায্য করতে যাওয়ার আগে মেকআপ ব্রাশটা হাতে তুলে জুনাইয়া বিশ্বজয়ের হাসি হাসলো। তা দেখে তিহু বলল, সেটা ঠিক, আবার পুকি মেকআপ আর্টিস্ট, তুমি করাও মেকওভার। দিন গড়িয়ে বিকেল হয়েছে। সারাদিনে মানুষের আনাগোনা লেগেছিল। এখন সামান্য ফাঁকা মহলটা, তবুও চারিপাশে মানুষ কিচকিচ করছে। এত মানুষের ভিড় কাঙ্ক্ষিত পুরুষকে না দেখতে পেয়ে স্বভাবতই মনটা খারাপ হয়ে গেল তিহুর। তবে সেই মন খারাপটা মুহূর্তে উবে গেল যখন দেখতে পেল রাফিন মাহার পিছু পিছু ঘুরছে আর কিছু একটা বলছে, আর মাহা বরাবরের ন্যায় নাকচ করছে। তিহু লুকোচুরি পায়ে এগিয়ে গিয়ে রাফিনের পিছে দাঁড়ালো। মাহা তখন সবে তার থেকে দূরে দাঁড়িয়েছে। রাফিন অসহায় দৃষ্টি মেলে চেয়ে আছে সেদিকে। চুপিসারে পেছনে এসে দাঁড়িয়ে তিহু বলল, পাত্তা দিচ্ছে না না? রাফিনের ঠোঁট উল্টে কিছু একটা বলতে যাবে, তখনই বুঝতে পারে এটা কার কণ্ঠস্বর। তড়িৎ বেগে পাশে ঘুরে তাকায় সে। তিহুকে দেখে সামান্য ভরকায়। তার উদ্দেশ্যেই বলে, সিস্টার তুমি? তিহু সামান্য প্রত্যুত্তরে দুষ্টু হাসে। রাফিন সামান্য অপ্রস্তুত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে তাকে বাধা দিয়ে তিহু বলে, মিথ্যা এক্সকিউজ দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রাদার, আই নো এভরিথিং। তবে আজ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কেননা আমি নিজের চোখে তোমার দৃষ্টিতে মাহার জন্য উন্মাদনা দেখেছি। আর অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড আমি সর্বোচ্চ চেষ্টা করব ওর সুখের জন্য, উইচ অনলি ইউ ক্যান গিভ হার। রাফিন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, সিস্টার এমনভাবে তাকিও না ব্রাদার, ও আমার জন্য যা যা করেছে তার কাছে এগুলো সামান্য, অতি নগণ্য। ও না থাকলে হয়তো আমি কখনো নিজের পছন্দের ইউনিভার্সিটিতে আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতাম না। ফ্যামিলির চাপে হয়তো কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া লাগতো আমার। এছাড়াও জীবনের অনেক কিছু আমি শুধুমাত্র ওর জন্যই পেয়েছি। ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার আত্মার আত্মা। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ ব্রাদার, তাই ওর খারাপ আমি কখনোই হতে দেব না। ওর সুখের জন্য আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। রাফিন মুগ্ধ হাসল। তিহু এবার চঞ্চলতা মিশ্রিত কঞ্চে বলল, তবে যাটা আমার একটু বেশি অভিমানী, রকচটা স্বভাবের, ওকে মানাতে হলে বহুত কাঠখড় পোড়াতে হবে তোমার ব্রাদার। তবে ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার সাথে। রাফিন মাহার দিকে ফিরে বলল, শেষ নিঃশ্বাস অব্দি লড়ে যাব, তবু আমি ওকে নিজের করেই ছাড়বো ইনশাআল্লাহ। মা তখনও জুনায়েদের সাথে গল্পে মগ্ন। বোকা সে টেরও পেল না তাকে নিয়ে কেমন নিঃশব্দ এক সুখময় চুক্তি হয়ে যাচ্ছে তার কাছের মানুষদের মাঝে। আরে বর্ডারটা ভালো করে কর, আর বেলির পাপড়িগুলো দিয়ে মাঝখানে কুহেলিকা প্লাস সৌভিক লেক।
ঘড়ি কাটা রাত 8টা চলমান। নবীনগুলো সব সৌভিকের বাসর ঘর সাজাতে তৎপর। কুহেলিকা আর সৌভিক এখনও নূরজাহান বেগমের রুমে হাওয়ায় ধীরে সুস্থে কাজটা করছে তারা। জুনাইয়া গাইড দিচ্ছে সকলকে। তিহুর উপর দায়িত্ব পড়েছে প্রবেশপথ আর দরজার কার্নিশ সাজানোর। প্রবেশপথটা সজ্জিত সম্পূর্ণ হলেও দরজার কার্নিশ আর উপরের ফুলগুলো সেট করতে বেশ বিপাকে পড়তে হলো তাকে। তার উচ্চতার তুলনায় দরজাটা বেশ উঁচু, তাই নিহিতকে দিয়ে একটা চেয়ার জোগাড় করে তারপর তার উপর দাঁড়িয়ে সাজাচ্ছিল সে। আরে মামা, অত চিন্তা করছো কেন? কাল নয় আরেকবার যাব, দেখবো কার বুকে কত পাঠা। আমার সামনে আসতে বলো। হঠাৎ নীলের কণ্ঠে হতচকিত হলো তিহু। কার্যত হাত থেমে গেল মুহূর্তে। সারাদিন পর কাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠে ক্লান্ত শান্ত চক্ষুদয় চঞ্চল হলো। খুঁজে ফিরল তাকে। সামান্য ঝুঁকেও নীলকে দেখতে না পেয়ে আরেকটু ঝুঁকলো সে। এদিকে তার ভারে সামান্য দুলে উঠল চেয়ারটা। ভারসাম্য হারাতে সে পড়ে যেতে নিতেই কোনো শক্তপোক্ত পৌরুষিক হাত দ্রুত এগিয়ে এসে আঁকড়ে ধরলো তাকে। নিবিড় বন্ধনে আবদ্ধ করলো তার ক্ষীণ কায়া। এদিকে পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে রেখেছে তিহু। তবে মুহূর্ত খানেক অতিবাহিত হওয়ায় সত্ত্বেও মনে হলো এখনো হাওয়ায় দুলে আছে সে। শরীরে পৌরুষিক দৃঢ় বাঁধন অনুভূত হতেই মস্তিষ্ক সজাগ হলো তার। পিটপিটিয়ে চোখ খোলা মাত্র দৃশ্যমান হলো নীলের উদ্বিগ্ন মুখশ্রয়ে। নিজেকে সামলাতে পারো না তো ওই চেয়ার উঠেছিল কেন? সামান্য রাগী শোনালেও তার কণ্ঠস্বর মূলত উদ্বিগ্নতা। এই অবস্থা যদিও সে ভালো করেই জানে তিহু পড়ে যেতে যাওয়ার কারণ। সে ফরিদ সাহেবের সঙ্গে কথা বলতে বলতে আসলেও তার নজর আদতে তিহুর দিকেই ছিল। এই জন্যই তো এই যাত্রায় রক্ষা হলো তিহুর। আসলে শাট আপ ইডিয়েট। তুমি জানো এখন যদি আমি না থাকতাম তাহলে কি হতে পারতো? কতটা ব্যথা পেতে তুমি? তিহুকে কথা বলতে না দিয়ে ধমকের স্বরে এক নাগারে কথাগুলো বলে উঠল নীল। ধমকের স্বরে হলেও তাতে মিলেছিল তীব্র প্রেমময় উদ্বিগ্নতা, এক অদ্ভুত অস্থিরতা। আসলে আমি তিহু কথাটা বলতে বলতে নীলের থেকে সামান্য সরে যেতে নিতেই হাতে থাকা সুতোয় টান লেগে উপরে সজ্জিত ফুলের পাপড়িগুলো তীব্র ভারী বর্ষণের ন্যায় ঝরে পড়ল তাদের উপর। পাপড়ির মিষ্টি সুবাস আর নরম ছোঁয়ায় পরম আবেশে চোখ বুঝলো তিহু। নীলমুগ্ধ দৃষ্টিতে তাকালো তার পানে। তবে সেই দৃষ্টি বিনিময়ের সময়সীমা ছিল মাত্র কয়েক মুহূর্ত। এতক্ষণ চুপ করে থাকা দৃশ্যগুলো উপভোগ করা জুনাইয়া, নিহিত, রাহা, নীরা, ফারিসা, ফাহাদ, সামির, মাহা এবার হই হই করে উঠল। মাহা, ফারিসা আর রাফা একযোগে গেয়েই উঠল। তাদের কলিটা শেষ হতে না হতে নিহিত, ফাহাদ, সামির সিটি বাজিয়ে উঠল। ঘোর ভাঙল তিহু নীলের। নীল শীতল দৃষ্টি নিক্ষেপ করলো তাদের দিকে। মুহূর্তে পিনপত নীরবতা বিরাজমান হলো কক্ষ জুড়ে। তিহু উঠে যেতে নিতেই নীল বাধা দিল তাকে। অতি সন্তর্পণে ধীরে ধীরে নামানো পূর্বক গলে তুলে নিল তাকে। তার কাণ্ডে বিস্ময়ে স্থবির হয়ে পড়ল তিহু। বিস্ফোরিত নয়নে তাকালেও কোনো ভাবান্তর দেখা গেল না নীলকে। তাকে নিজের শক্ত পৌরুষিক বন্ধনে আবদ্ধ করে এগিয়ে চলল রুমের দিকে। এদিকে তারা যেতেই একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করে অদ্ভুত রহস্যময় হাসল সবগুলো। যেন কোনো গোপন পরিকল্পনায় সার্থক হয়েছে তারা। রুমে এসে তবে তিহুকে নামালো নীল। বিস্মিত তিহু স্তব্ধ নির্বাক। এখনো কল্পলোক থেকে বের হতে পারেনি সে। প্রথম দিন রেগে থাকার দরুন এতটা বিস্মিত না হলেও আজ পুরোই থ বনে গেছে সে। এদিকে তাকে নামিয়ে আর কোনো ভাবান্তর দেখালো না নীল। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা তাওয়ালটা হাতে নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দীর্ঘ এক শাওয়ার শেষে প্রায় অর্ধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো নীল। আর ঠিক তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলো তিহু। তবে রুমে ঢুকেই নীলের দিকে তাকিয়ে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রমতা। নীলের সর্বশরীর উন্মুক্ত, কোমরে জড়ানো একখানা টাওয়াল শুধু। নগ্ন বক্ষের উপর বিন্দু বিন্দু জলকণার নির্লজ্জের ন্যায় খেলা করছে। চুপচুপিয়ে গড়িয়ে পড়ছে তারা। তিহু এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্যে অবাকের চূড়ায় পৌঁছে হাঁ হয়ে রইল। কখনো নীলকে এমনভাবে দেখেনি সে। নীল অপর হাতে অন্য আরেকটা টাওয়াল নিয়ে এগিয়ে আসলো তার দিকে। এতক্ষণ বেশি চুলগুলোই মুছছিল সে। তবে তিহুকে দেখে মুহূর্তেই থেমে গেল তার হাত। হাতে রাখা টাওয়ালটা ছুঁড়ে ফেলে এগিয়ে এসে আলতোভাবে স্পর্শ করলো তিহুর সুতীক্ষ্ণ নাকের ডাগা। সামান্য চাপ দিয়ে দুষ্টু এসে বললাম,
এভাবে কি দেখছেন ম্যাডাম? অতঃপর সামান্য ঝুঁকে কানে কানে ফিসফিসিয়ে বললাম। ক্রাশ খেলেন নাকি? তিউ হকচকে তাকালো অপ্রস্তুত কণ্ঠে বললাম। না, আমি কেন ক্রাশ খেতে যাবো? আশ্চর্য, অদ্ভুত তো। না, যেভাবে তাকিয়েছিলেন তাই আর কি আমি ভাবলাম। তাকে কথা শেষ করতে দিল না তিহু। প্লেটটা সেন্টার টেবিলে রেখে বললাম। তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা আর নিজের ভাবনাটাকে পকেটে পুরে রাখেন। নীল তার দিকে এগিয়ে এসে বলা। পকেট নেই তাই আপাতত চুলগুলো মুছে দাও। হেলদোলহীন তার কথায় অবাক হলো তিহু। চুল মুছে দেব মানে? বাংলা কথা বোঝো না? বুঝি, কিন্তু আপনার মতো ব্রিটিশদের কথা বলায় সামান্য ডাউট আছে আমার। আমি ব্রিটিশ? তা নয়তো কি। আর আপনি এভাবে টাওয়াল পরে দাঁড়িয়ে আছেন কেন আমার সামনে? হ্যাঁ, লজ্জা করছে না? দ্রুত ড্রেস চেঞ্জ করে আসুন। বললাম তো চুলটা মুছিয়ে দাও। পারবো না। যান না যান, নিজের ফেভারিট মুন্নিকে বলুন চুল মুছে দিতে। নূর। সামান্য ধমকে স্বরে কথাটা বলতে তিহু মুখ গোটালো। এমনিতেই নির্লজ্জের মতো একখানা টাওয়াল পেঁচিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর তার উপর তাকে চোটপাট দেখাচ্ছে। সেই রুম থেকে বেরিয়ে যেতে নিতে নীল খপ করে তার হাতখানা ধরে বসলো। তিহু ঘুরে কিছু বলতে যাওয়ার আগেই তার ওনাটা একটানে খুলে নিজের মাথায় রাখলো নীল। তার এমন কাণ্ডে বিস্ময়ের সীমা চূর্ণ করে তাজ্জব বনে গেছে তিহু। আমতা আমতা করে কিছু বলার আগেই নীল বললাম। কথা না বাড়িয়ে চুল মুছে দাও, বড্ড ক্লান্ত আমি। তোমার সাথে তর্ক করতে আর ভালো লাগছে না, প্লিজ নূর। আকুতিপূর্ণ কণ্ঠে মন গল তিহুর। তবুও নীলের এমন কাণ্ডে কিছুটা রাগ দেখিয়ে সে বললাম। সবসময় এমন ওড়না ধরে টানটানি কেন করেন? হ্যাঁ, নির্লজ্জ পুরুষ। যেখানে ওনার মালিকের উপর অধিকার আমার সবচেয়ে বেশি, সেখানে তুচ্ছ ওনার প্রসঙ্গ আসছে কোত্থেকে? কেউ চুপ করলো। পায়ের বৃদ্ধা আঙুলে ভর করে মুছে দিতে লাগলো নীলের জল সিক্ত চুলগুলো। তবে উচ্চতায় নীলের বক্ষের থেকে সামান্য লম্বা হওয়ায় গাছটাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। এদিকে তার এমন অবস্থায় মুখ চেপে হাসছে নীল। তা দেখে কিছুটা ক্রোধান্বিত হলো কণ্ঠে তিহু বলল। বজ্জাত বেড়া, অমন করে না হেসে একটু হেল্পও তো করতে পারেন। ওকে। ছোট্ট স্বরে কথাটা বলেই তিহুর কোমর আঁকড়ে ধরলো নীল। মুহূর্তে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য উঁচু করলো তাকে। তার এমন কাণ্ডে তিহু তড়িৎ রেগে বললাম। কি করছেন? কেন হেল্প? তুমি না বললে হেল্প করতে? এটা হেল্প? তা নয় তো কি? এটা কোন ধরনের হেল্প? আমি তো শুধু বলছিলাম একটু ঝুঁকতে। মেয়ে শোনো, সবসময় তো বেশি কথা বলো কেন? আর কথাগুলো ক্লিয়ারলি বলতে পারো না? আমি কথা ক্লিয়ারলি বলি না, নাকি আপনি এক লাইন বেশি বোঝেন? যা বোঝার বোঝা হয়ে গেছে, কিছু পরিবর্তিত হবে না। এভাবে চুল মোছো দ্রুত। মানে কি? না মানে আমি বলছি। শাট আপ স্টুপিড। এভাবে মোছো, নাহলে এক আছাড় মারবো। তিহু নাক কুচকে তাকালো, ফুস করে বললাম। বচ্চাদ লোক। আনমনে চুল মুছতে লাগলো। দুষ্টু হেসে তাকালো নীল। মনে মনে বললাম, ব্যাটা না তোমার নেতা? মুখ দুটো নয় ভর করে উড়ে চলা পাখির ন্যায় উড়ে চলেছে দিনগুলো। আর তার সঙ্গে অলক্ষ্যে কখন যেন অতিবাহিত হয়ে গেছে কতগুলো অমূল্য ক্ষণ। অতিবাহিত হয়েছে সপ্তাহখানেক। কুহেলিকা সৌভিক বিবাহের তৃতীয় দিন রীতি অনুযায়ী কুহেলিকার বাড়িতে গিয়েছিল। 2 দিন হলো ফিরেছে তারা। কাল রাতে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাফলং শহরটাকে ঘুরে দেখবে। বিশেষত সেখানকার পাহাড় আর হৃদ সামনাসামনি দেখার তীব্র আকাঙ্ক্ষা তাদের। শেষমেশ সৌভিক বলল সপ্তাহখানিকের একটা ট্যুর নিবে তারা সিলেটের মধ্যেই। আর যেহেতু তাদের রিসোর্টের বিজনেস আর জাফলংয়ের গাঢ় পাহাড়ের কাছে শৈলবাস নামক তাদের একটা বিখ্যাত রিসোর্ট আছে, তাই কাল সেখানেই যাবে তারা। সকাল থেকেই চলছে সেই তোড়জোড়। নবীন প্রাণগুলো উঠেছে রাফিনের ছাদ খোলা জিপটায়। নিহিত, রাফা, নীরা আর রিশাদ। বাড়ির গাড়িতে সৌভিক, কুহিলিকা, মুন্নি, ফারিসা, নাহা আর ফাহাদ। নীলের জিপে শুধুমাত্র সে আর তিহ। এইদিকে স্বামীর জায়গা না পেয়ে রুদ্রর বাইকেই উঠেছে। আয়রাত ছোট হওয়ায় জুনাইয়া আর আদিত্য আলাদা বাইকে যাবে। সবার অবস্থান কাঙ্ক্ষিত জিপে হলেও মাহা ঠাই দাঁড়িয়ে আছে। তা দেখে তিহু তার দিকে ফিরে তড়িঘড়ি কণ্ঠে বলল, কিরে তুই উঠিস না কেন? দ্রুত ওঠ, বেলা হয়ে যাচ্ছে তো। মা প্রত্যেকটা গাড়িতে তাকিয়ে বলল, উঠবো কোনটাতে? সবগুলোই তো বুক।
তিউ এক ঝলক প্রত্যেকটা গাড়ির দিকে তাকালো, অতঃপর ড্রাইভিং সিটে বসা রাউফিনের পাশের সিটটা খালি দেখে মৃদু হেসে বলল, ওই তো ব্রাদারের পাশে একটা সিট খালি, ওখানে গিয়ে বস। না থাক, আমি বরং যাব না। তার কথা তীব্র বিরোধিতা জানালো প্রত্যেকে। রাফা বলল, কেন মাহাপু? বৌমনি তো বলছে, আর এমনিতেও বড় ভাইয়ার পাশে তো সিট খালিই আছে, তুমি এটাতেই বসো না প্লিজ। তার সঙ্গে সায় মিলালো প্রত্যেকেই। রাগের দরুন মাহা ভেতরে আগ্নেয়গিরির অগ্নুপাত হলেও বাইরে প্রকাশ করলো না তা, শুধু শীতল দৃষ্টি নিক্ষেপ করলো ঠোঁট চেপে মুচকি মুচকি হাসতে থাকা রাউফিনের পানে। অন্যদিকে তাকে এভাবে তাকিয়ে থাকতে ভাবতে দেখে স্থবির হয়ে পড়লো রাউফিন। সামান্য ঠোক গেল, যার অর্থ আমার কোনো দোষ নেই। আচ্ছা উঠছি আমি। সম্পূর্ণ কথাটা রাউফিনের চোখের দিকে তাকিয়ে বলল মাহা। তাতে ভয় আরো প্রগাঢ় হলো রাউফিনের। মাহা ধীর পায়ে হেলে দুলে জিপে উঠে বসলো রাউফিনের দিকে, তেমনি বাঁকা হেসে বলল, কি ব্যাপার, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন মিস্টার? আই এম রিয়েলি টু মাচ এক্সাইটেড ফর দিস জার্নি। রাউফিন ভয়ার্থ দৃষ্টিতে তাকালো। সে খুব ভালো করেই জানে এই মেয়ের মতিগতি। কখন না গাড়ি চালককে লাথি মেরে গাড়ি থেকেই ফেলে দেয় তাকে। সিট বেল্টটা শক্তপোক্ত করে বাঁধলো সে। সকলের উদ্দেশ্যে বোকা হেসে বললাম, তাহলে যাওয়া যাক। সকলের সম্মতি জানালো। সৌভিক কুইলিকাদের গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে পেছন থেকে। রাফা বললাম, বোকার মতো দাঁত কেলিয়ে না হেসে দ্রুত চলো ভাইয়া, শোভিক ভাইয়ারা তো আগে চলে গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। রফিনকে এমন ভয় পেতে দেখে সকলে অবাক হলেও মুখ চেপে হাসছে তিহু আর রিশাদ। কাল রাতে তিহু সবটা বলেছে তাকে। তারপর থেকেই তারা দুজনে আটঘাট বেঁধে নেমেছে মাহা আর রাউফিনের মিলের জন্য। কিছুক্ষণ পর হঠাৎ ঝাড়া হলো জিপটি। শব্দ তুলেই সেটি এগিয়ে চলল সম্মুখ পানে। তাদের যাত্রার মুহূর্তেই মধ্যে নীলের জিপটিও শব্দের ঝংকার তুলে এগিয়ে চলল। নীল দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত থাকলো। তিহুর সম্পূর্ণ মনোযোগ মোবাইলে, ব্যস্ত হস্তে টাইপিংয়ে নিযুক্ত সে। নীল কেবল লুকিং গ্লাসে তিহুর ব্যস্ততার দিকে আর চোখে তাকাচ্ছে। তিহু চট জলদি রিশাদকে মেসেজ লিখল, শোন, জিপের আপডেট কিছুক্ষণ পর আমায় দিবি, আর আমার বড় যা কিছু করলে বা বললে ব্রাদারের সাথে দিবি, ঠিক আছে? বুঝলি? সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে রিপ্লাই, চিন্তা করিস না, আমি সামলাই নেব। কিন্তু মাহা আর রাফিন ব্রোর কেমিস্ট্রি তো জমে ক্ষীর। বিডি এখানেও ব্রোকে ভয় দেখাচ্ছে, আর ব্রোয়ের অবস্থা না দেখার মতো। আচ্ছা খেয়াল রাখিস আর আপডেট জানাস। বাই। রিশাদের রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তিহু একটা কিছু ভেবে জলদি হাতে আবারও টাইপ করল, ও আর হ্যাঁ, তোর তো আবার ক্যারেক্টার প্রবলেম, একদম আমার ননদের দিকে নজর দিবি না শালা। প্রথমত আমি তোর শালা নই, মিসেস মহিলা আক্তার বিডি। কিছুদিন পর তোর ননদের বর হব, তাই সম্মান কর। আর আমার ক্যারেক্টারের প্রবলেম তোর নিজের কি শালি? যেই ড্রামা দেখিস সেই ড্রামার নায়কের প্রেমে পড়িস। আর হ্যাঁ, আমি মোটেও এমন না, যদিও ও আমার একদম সামনে, তাই ওই একটু আধটু আর কি। ব্যাস কথাটুকু অসমাপ্ত রেখে অফলাইন হয়ে গেল রিশাদ। মনে মনে কপাল চাপড়ালো তিহু। কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না। গাড়ির গতি মন্থর। ধীরে ধীরে তা এগিয়ে চলছে গন্তব্যের দিকে। ভেতরে বসে থাকা কপতি জোড়া নির্জীব ভঙ্গিমায় বসে আছে। নীল অবশ্য বেশ কয়েকবার সানগ্লাসের আবরণে বদ্ধ চক্ষুদয় দ্বারা লুকিং গ্লাসে আড়ালে অগোচরে তিহুকে পর্যবেক্ষণ করছে। তবে তিহুর দৃষ্টি রাস্তার দুই ধারে সবুজ পথটার দিকে স্থির। মাঝে মাঝে মনটা আঁকুপাকু করে উঠছে কিছু বলার জন্য, তবে মুহূর্তেই কোনো এক অলিক কল্পনার দরুন স্থির হচ্ছে তা। নয়তুবা সাদা চঞ্চল তোতা পাখির ন্যায় বকবক করতে থাকা মেয়েটির এমন শান্ত স্বরূপ বিরল। তবে ব্যাপারটা যেন পছন্দ হচ্ছে না নীলের। দক্ষ হাতে স্টিয়ারিং রেখেই সে বলল, হঠাৎ এমন শান্ত হয়ে যাওয়ার কারণ? তিহু ভ্রুকুঞ্চন করে পূর্বক প্রশ্নাত্মক কণ্ঠে বলল, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি সবসময় বকবক করি? Somehow like that. মানে আপনি কি আমাকে বাচাল বলতে চাচ্ছেন? সেটা আবার কখন বললাম? মাত্রই। নীল নিজের কপাল নিচে চাপলো যেন। কথায় সে চেষ্টা করছে যাতে মেয়েটা একটু কথা বলে, তা না ঝগড়াই শুরু করে দিয়েছে। আল্লাহই জানে ভবিষ্যতে আরো কি সহ্য করতে হবে তাকে। কি হলো, কথা কেন বলছেন না? বলার জন্য তো তুমি আছোই। আমি শুনছি তোমার একমাত্র নীরব শ্রোতা হিসেবে। তেও কিছুক্ষণ চুপ রইল। পর মুহূর্তে কি একটা ভেবে বলল, কখনো কারো প্রেমে পড়েছেন? ব্যাস
সঙ্গে সঙ্গেই থেমে গেল গাড়িটা। বিস্ফোরিত নয়নে তার দিকেই তাকালো নীল। তিহু তার এমন কাণ্ডে অপ্রস্তুত কণ্ঠে বলল, গাড়ি থামালেন কেন? আমি তো শুধু এমনি। তাকে কথা শেষ করতে না দিয়ে ফের গাড়ি স্টার্ট করলো নীল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান। হঠাৎ তা ঘুচিয়ে তিহু পুনরায় বলল, না মানে ও যে হয় না, একটু একটু ভালো লাগে, দেখলে বুক ধড়ফড় করে, সামহাউ ক্রাশ বলা চলে। শুনেছি মানুষের কুকুর দেখলে বুক ধরফর করে, তাহলে কি কুকুর তার ক্রাশ? তিহু নাক সিটকায়। সে কি প্রশ্ন করলো আর লোকটা কি উত্তর দিল? বুঝেছি, আপনি কখনো ক্রাশ ট্রাশ খাননি, কিন্তু শুনলাম আপনি নাকি অনেক মেয়ের ক্রাশ, আবার আপনার কোনো ক্রাশ নেই, ব্যাপারটা কেমন না? শাট আপ স্টুপিড। সর্বক্ষণ এমন উল্টাপাল্টা কথা বলে কেন? আমার কথা তো সর্বদাই আপনার স্টুপিড লাগে, সত্য কথার ভাত নেই তো। তিহু কথাগুলো ফিসফিস করে বলল, সেটা যেন শুনতে পেল নীল। তবে কিছুই না বলে শুধু নিশ্চুপ ভঙ্গিমায় গাড়ি চালিয়ে চলল সম্মুখ পানে। এতক্ষণ চারিদিক শান্ত থাকলো, হঠাৎই বায়ুর প্রবল তোপে এলোমেলো হয়ে গেল নীলের সেট করা রাখা চুলগুলো। তিহু বেশ কয়েকবার সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেল। লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে, ঠিক ওই ক্রিকট নামক খ্যাত ঋত্বিক রওশনের মতো। তিহুর ইচ্ছে করছে চুলগুলোকে সহজতে আর উঁচুপালচা করে দিতে। মনে বাজছে জলি শান্তনির বহু পুরাতন গানের কয়েকটা কলি। রুক্ষ এলোমেলো চুলগুলোই মনটা যায় যেন হাত বুলোই, দু হাতে আদর করে মুখটাকে, হৃদয়ে বেঁধে রাখি সুখটাকে, কালো সানগ্লাসটায় কেন এত শখ এই যুবক। শব্দগুলো কখন যে হৃদয়ের মণিকোঠা থেকে মুখে বেরিয়ে এসেছে টেরি পায়নি তিহু। এদিকে তার এমন কানে অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো নীল। তিহু বুঝলো কি বোকা মিটাই না করে ফেলেছে সে। চট যদি নিজের দৃষ্টি দূর পাহাড়ের পানে নিক্ষেপ করলো তার এমন লাজুকতা তার দিকে ফিরে মুচকি হাসলো নীল। গাড়ি চলছে উঁচু নিচু পথটা দিয়ে, মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে সেটা, যার দরুন কেঁপে উঠছে ভেতরে বসে থাকা যাত্রীগণ। রাফিন বারংবার মাহার দিকে তাকালেও মাহা নিষ্পান দৃষ্টিতে সম্মুখ পানে তাকিয়ে ঋষাদ ব্যাপারটা খেয়াল করেছে আর মজা নিচ্ছে। কথাগুলো জমিয়ে রাখছে পরবর্তীতে মাহাকে ঠেপানো আর তিহুকে বলার জন্য। হঠাৎ করে রাফা বলল, ও ভাইয়া, তোমার জিপে কি কোনো সাউন্ড সিস্টেম নাই? হ্যাঁ আছেই তো। তাহলে এমন মরার মতো বসে আছো কেন? একটু বাজাও না, বোরিং লাগছে, তাই না রে নীর? সে সামান্য ধাক্কা দিল নীরাকে, তাতেই ধ্যান ভাঙলো নীরার। এতক্ষণ লুকোচুরি দৃষ্টিতে ঋষাদকে পর্যবেক্ষণ করছিল সে, তবে ঋষাদ তার সামনাসামনি বসলো, একটিবারের জন্য তাকায়নি তার দিকে। রাফার কথায় অপ্রস্তুত কণ্ঠে সে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার এমন কথায় সকলেই অবাক দৃষ্টিতে তাকালো তার পানে। সাধারণত এমন প্রশ্ন সে এড়িয়ে চলে অথবা না বলে, কেননা গান বাজনা তত একটা পছন্দ করে না সে। সারাদিন পড়াশোনাতেই বিভোর থাকে। তবে আজ এমন বিপরীত উত্তরে রাফিনও পিছনে খোল। সকলের এমন দৃষ্টির মুখে স্থবির হয়ে পড়ল নীরা। সে তো কিছু শুনতেই পায়নি। সে প্রশ্ন করার আগে রাফা বলল, দেখেছো তো, নীর পর্যন্ত আজকে বোর হয়ে যাচ্ছে। তার সামনে ঋষাদের পাশে বসে থাকায় নিহিত বলল, সঙ্গদোষে লোহা বাসে, ওভারটা আসলেও সত্য। নইলে নীরের মতো কেউ আবার গান পছন্দ করতে পারে? আচ্ছা আচ্ছা থাম তোরা, ঝগড়া করিস না, আমি গান দিচ্ছি। কি বলো মা? মাহার দিকে ফিরে সম্বিত ফেরার ন্যায় সে বলল, মানে আচ্ছা দিচ্ছি। বহু কষ্টের সাউন্ড সিস্টেমে একটা গান চালালো সে। মৃদুমন্দ শব্দ তুলে বেজে চলেছে গানটা। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ, তুমি তো আমারই জানো না, ও এ হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। গানে তালে তালে দৃষ্টি বিনিময় হচ্ছে প্রত্যেক জোড়া কপত কপতের। এ যেন শুধু একটা গান নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা মানবের মনের কথা।
কি জানি কি ভেবে রিশাদ প্রথমবারের মতো নীরার দিকেই তাকালো। নীরা আগে থেকেই তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে দৃষ্টি বিনিময় হলো তাদের। তৎক্ষণাৎ তড়িৎ বেগে দৃষ্টি সরল নীরা। কারণহীন মুচকি হাসলো রিশাদ। এদিকে নিহিত তো সে শুরু থেকে রাফার দিকে তাকিয়ে আছে, আর রাফা গানটার সঙ্গে সঙ্গে লিপসিং করছে। একে একে গাড়িগুলো এসে থেমেছে পাহাড় আর হ্রদের মাঝে অবস্থিত বিখ্যাত রিসোর্ট শৈলবাসের সম্মুখে। গেট পেরিয়ে একে একে ঢুকেছে সেগুলো। বাইকে আসার দরুন রুদ্র আর সামিরা বহুত আগেই এসে পৌঁছেছে। এক প্রকার সকলকে স্বাগতম জানিয়ে ভেতরে প্রবেশে সহায়তাও করেছে তারা। সকলের প্রবেশের মিনিট 10 পর নীলের জিপটা প্রবেশ করলো। তা দেখে রফিন সৌভিকের কাঁধে হাত রেখে বলল, দেখেছিস ভাই সৌভিক, কি জামানা এসে পড়লাম রে। আমাদের গুরু গম্ভীর নেতা সাহেবও দেখে বউয়ের পাল্লায় পড়ে বউ পাগল হয়ে গেছে। বউকে সঙ্গে করে নিয়ে আসবে বলে জিপটাতে আর কাউকে উঠতেও দিল না। আর তার ভাই হয়েও কিনা আমি এখনো সিঙ্গেল। এ কষ্ট আর কই রাখবো আমি। সৌভিক সামিরদের উদ্দেশ্যে বলল, এই কেউ একটা বদনি দে তো, রাফিনের কষ্টগুলো একটু সঞ্চয় করি। শেষ পর্যন্ত কিনা বদনি? তোর জন্য ওইটাই বেস্ট, তাই ডোন্ট আন্ডার এস্টিমেট শালা। উহা একটা পবিত্র পদার্থ। ওয়াক থু, চুপ কর শালা বদের হাড্ডি। রাফিনের মলিন মুখশ্রীতে এসে সকলে শব্দ করে হেসে উঠল। তবে পূর্ববর্তী কথার প্রেক্ষিতে তখনও গুরু গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করল নীল। মা নিশ্চুপ ভঙ্গিমায় পাশে ফিরে দাঁড়িয়ে আছে। তিহু তার কাছে আসার আগেই দেখতে পেল মুন্নির ভ্রু কুঞ্চনরত গম্ভীরতায় কালো মুখশ্রী। তিহু ঠোঁট চেপে হাসলো, অতঃপর তাকে পেরিয়ে যেতে যেতে ফিসফিস করে তার কানের ধারেই বলল, ট্রাস্ট মি, ইউ আর লুকিং লাইক আ মুখ পোড়া হনুমান। মনি কট মটিয়ে তাকালো তার দিকে। তিহু সেভাবে উচ্ছ্বাসিত দৃষ্টি আর ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখা নিয়ে এগিয়ে চলো মাহার দিকে। মাহার মুখ গোমরা দেখে তিহু চাপা হেসে বলা, হোয়াটসঅ্যাপ বড়জা, আমার ভাসুরের সাথে সময় কেমন কাটলো? তার এমন হাসি মুখখানা যেন সহ্য হলো না মাহার। ভেতরে সমস্ত রাগ ক্ষোভ উগরে দিল এক লহমায়। বাল হইছে, আরেকবার শুনবি তো? তার এমন রাগী মুখশ্রীতে কিছুটা ভরকে গেল তিহু। বোকা হেসে বলল, আরে আরে এমন করছিস কেন? মা ফের কটমট করে তাকাতেই দ্রুত দূরে সরে গেল সে। ঘড়ির কাঁটায় রাত 9টা চলমান। ক্লান্ততা থাকায় খেয়ে দে নিজেদের জন্য বরাদ্দকৃত শয়নকক্ষে অবস্থান করছে সবাই। কাল থেকে শুরু হবে ঘোরাঘুরি। রিসোর্টটা 4 তলা বিশিষ্ট। 2 তলার মাঝামাঝি সিঁড়ি, বা পাশে দুদিকে 5টা 5টা করে মোট 10টা কক্ষ, প্রত্যেকটাই বৃহৎ আকৃতির। কুহিলিকা, সৌভিক, নীল, তিহু আর জুনাইয়া, আদিত্য ব্যতীত বাকি সবার জন্য সিঙ্গেল রুমগুলোই রাখা হয়েছিল। তবে তাতে আপত্তি জানিয়েছে বাকিরাও কাপল রুম নিয়েছে, কারণ একটাই সকলে একসঙ্গে থাকা। মেয়েরা সবাই একটা রুমে আর ছেলেরা অন্য রুমে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিপত্তি বেঁধেছে মুন্নিকে নিয়ে। সে কিছুতে তাদের সাথে থাকতে রাজি নয়। কারণটা অবশ্য সবার অজ্ঞাত হলেও না ভালো করেই জানে মূলত মাহার কারণে সে এমনটা করেছে। তবুও তাকে না আটকে অন্য রুমে থাকতে দেওয়ার জন্য মেজো মামার কাছে আবেদন করা মাত্র সেটা গ্রহণ করেছে সে। রাত মোটামুটি ভালোই হয়েছে। সকলেই ঘুমিয়ে পড়লেও পূর্বের রুমটার দিকে জাগ্রত একজোড়া কপোত। বিপত্তি যেন আজ ঘটা করে এসেছে তাদের মধ্যে। এমনিতেই একই বিছানায় কখনো থাকা হয়নি তাদের। যদিও জাফলংয়ে এসে সেই নিয়ম কিছুটা ঘুচেছে, তবে সম্পূর্ণ নয়। এখনও তাদের মাঝে চীন ভারত বর্ডারের ন্যায় বিশাল 5 বালিশের অবস্থান হয়, তবে আজ সেটাও অনুপস্থিত। ঘুম যেন কিছুতে আসছে না তাদের। রুমের সমস্ত আলো নেভানো, শুধু ড্রিম লাইটের মৃদু আলোয় দৃশ্যমান চারিপাশ। তিহু বিড়াল ছানার ন্যায় ঘাপটি মেরে পড়ে আছে বিছানার এক কোণে। অপরদিকে নীল চুপচাপ শুয়ে থাকলো। নিদ্রারা আজ বিদায় নিয়েছে তার চক্ষু থেকে। ঘুমানোর পরও হঠাৎ পানি তৃষ্ণায় ঘুম ভেঙেছে মুন্নের। পানি পান করতে পাশ থেকে জগ হাতে দেখলো সেটা সম্পূর্ণ খালি। খানিক বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সে। বেরিয়ে পড়লো নাহাদের রুমের উদ্দেশ্যে। প্রতিমধ্যে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগার ছিটকে কিছুটা দূরে সরে গেল মুন্নি। বিরক্ত এবার দ্বিগুণী হলো। রাগে তাতে দত পিষে পড়ল। কণা নাকি চোখে দেখেন না? আমি কানা নাকি? কথাটা শেষ হলো না রুদ্রর। শব্দগুলো যেন মিলিয়ে গেল গলার মধ্যে। সম্মুখে থাকা সুশ্রী রমণীটিকে দেখে, অপরদিকে তাকে এমন করে চুপ করে থাকতে দেখে রাগ তরতরিয়ে বেড়ে গেল মুন্নের। কি হলো? আপনি কি বোবা নাকি?
তোমাকে দেখার আগে ঠিকই ছিলাম। ফিসফিস করে কথাটা বলল রুদ্র, যার দরুন মুন্নির কর্ণগত হলো না কথাটা। সে সুকুঞ্চন করে তাকাতে রুদ্র ফের বলল, সরি মিস, অ্যাকচুয়ালি আমি আপনাকে নোটিস করিনি। কানা হলে দেখবেন কি করে? কই রে রুদ্র, দ্রুত আয়। এক কোক আনতে গিয়েই কি মায়ের ভোগে গেলি নাকি? রুম থেকে ভেসে আসা সামিরের কণ্ঠে সম্বিত ফিরল রুদ্রর চলতে। রুমের দিকে পা বাড়ানো পূর্বক সে ফের মুন্নিকে বলল, আপনার কথার জবাবটা না হয় পরবর্তীতে দিব মিস। আপাতত গুড বাই অ্যান্ড গুড নাইট। রুদ্র চলে গেল। মুন্নি এখনো রাগী দৃষ্টি মেলে যে আছে তার দিকে। ইচ্ছে করছে ছেলেটাকে চিবিয়ে খেতে। মেজাজ বিগড়ে যাওয়ায় নাহাদের রুমের দিকে আর গেলই না। সে সোজা এগিয়ে গিয়ে ঠাস করে লাগিয়ে দিল রুমের দরজাটা। কথায় বলে না, ক্লান্তি মানে না হাজার বাধা। হলো তাই। সারাদিনের ক্লান্তি শেষে রাজ্যের ঘুমেরা এসে হানা দিল তিহুর চঞ্চল চোখে। ঘুমাবে না বলতে বলতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে জানা নেই। তবে নীল জাগ্রতই ছিল। তিহুর বহু বদভ্যাসের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে ঘুমের ঘরে উল্টা পাল্টা হয়ে যাওয়া। আজও ব্যতিক্রম হলো না তার। আরও আজ মাঝে নেই চীন ভারত বর্ডার। ঘুমের ঘরে আনমনা তন্দ্রাচ্ছন্ন থেকে সে হঠাৎই এগিয়ে আসলো নীলের দিকে। নীল তখনও অপর পাশ ফিরে শয়নরত। তিহুর হঠাৎ স্পর্শে পাশ ঘুরল সে। মুহূর্তেই তার উষ্ণতর ঠেকল তিহুর প্রশস্ত ললাটে। উষ্ণ সেই স্পর্শে ঘুমের মধ্যে সামান্য ঝাঁকুনি দিল তিহুর সর্বাঙ্গ। পর মুহূর্তেই হাত দুটো তুলে দিল নীলের উপর। সামান্য অবাক নীল নিচু হয়ে বক্ষ দেশে আগলানো তিহুর পানে চাইল। হঠাৎ কি ভেবে সেও নিজেও শক্তপোক্ত বন্ধনে আবদ্ধ করলো তাকে। মিষ্টি রোদরে মরণ কোলাহলপূর্ণ প্রাণবন্ত এক উজ্জ্বল সকাল। ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে 15 সকলে ঠিক করেছে আজ নিকটবর্তী পাহাড়ে যাবে। চূড়ায় না যেতে পারো যথাসাধ্য সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে মেঘের সৌন্দর্য উপভোগ করবে তারা। সকাল সকাল খাওয়া দাওয়া শেষে সকলে নিজ রুমে অবস্থান করছে রওনা দেওয়ার প্রস্তুতির জন্য। নীল সবে ওয়াশরুমে ঢুকেছে। একটা শাওয়ার শেষে তৈরি হবে সে। তিহু বসে বসে কি পড়া যায় সেটা নিয়ে ভাবছে। হঠাৎ ওয়াশরুম থেকে ভেসে আসলো নীলের ভরাট কণ্ঠস্বর। নূর, ভাবনায় ছেদ ঘটা মাত্র দ্রুত উঠে দাঁড়ালো তিহু। তড়িঘড়ি করে কণ্ঠে বলল, জি। আমার টলটা ভুল করে রেখে এসেছি, একটু এনে দিতে পারবে প্লিজ? তিহু তাকিয়ে দেখে হ্যাঙ্গারে এখনো ঝুলছে শুভ্র রঙা তাওয়ালটা। সে সেদিকে তাকিয়ে বলল, আনছি, একটু ওয়েট করুন। বলে চট চলতি তাওয়ালটা পেরে দ্রুত পায়ে সে এগিয়ে চলল ওয়াশরুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে সামান্য ধাক্কে বলল, শুনছেন আপনার টাওয়ালটা? দাও। মৃদু কঞ্চে কথাটা বলে আড়াল থেকে হাত বাড়ল নীল। তিহু তোয়ালেটা দিতে যেই না হাত বাড়ল সঙ্গে সঙ্গে সেটা খপ করে ধরল নীল। তাকে অবাক হওয়ার জন্য সামান্যতম সময়টিও না দিয়ে নিজের দিকে টান দিল তাকে। আকস্মিক স্পর্শে দৃঢ় টানে ভারসাম্য হারিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো তিহু। মুহূর্তের মাঝে অনুভব করলো কারো প্রশস্ত বক্ষে দেশে নিজ অবস্থান। ওয়াশরুমের দরজা ততক্ষণে বদ্ধ হয়েছে। তিহু মুখ তুলে এক ঝলক নীলের দিকে তাকালো। ক্রোধিত কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগ মুহূর্তে ঠিক নীলের জলস্নাত সুদর্শন মুখায়ব নজর কাড়ল তার উপরে। শাওয়ার থেকে এখনো শ্রাবণের ভারী বর্ষণের ন্যায় জলকণা ছড়িয়ে পড়ছে, সিক্ত করছে তাকে। পানির তীব্রতায় ভিজে যাচ্ছে তিহু নিজেও। তবে সেদিকে কোনো হেলদোল নেই তার। সমস্ত মনোযোগ আকুল, নিবিড় মুগ্ধ দৃষ্টি তখনও নীলের স্থির। এইদিকে রাগের পরিবর্তে তাকে এমন তাকিয়ে থাকতে দেখে চোখ চেপে মুচকি হাসল নীল। সামান্য ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি দেখছেন মিসেস খান সাহেবা? মিসেস খান সাহেবা কথাটা একটু বেশি গম্ভীর কণ্ঠে বলল সে। সর্বাঙ্গে মৃদু প্রেম পরশের অদ্ভুত স্পর্শ অনুভব করলো তিহু। মৃদু ঝাঁকুনি দিয়ে শিশির অনুভূতি জাগ্রত হলো তার। নিজেকে ছাড়ানোর প্রয়াসে ছটফট করতে নীল শক্ত হাতে সামলালো তাকে। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ভিজে যাচ্ছি আমি, শীত করছে আমার। এই গরমে শীত? ইন্টারেস্টিং। হ্যাঁ শীত, এখন ছাড়ুন। যদি না ছাড়ে তাহলে আমি চিৎকার করব। তার এমন কথা সামান্য শব্দ করে হাসলো নীল। তিহুর নাকে সামান্য চাপ দিয়ে বলল, স্টুপিড গার্ল, কি বলে চিৎকার করবা? তিহু থামলো। সত্যি তো
কি বলে চিৎকার করবে সে? নিজের বোকামিতে নিজের উপরই রাগ হলো। সে বোঝে না সবসময় এত যুক্তিযুক্ত কথা বলা তার এই লোকটার সামনে আসলেই হয়টা কি? এমন বোকা বোকা কথাই বা কেন বলে বারংবার? ইউ আর টু মাচ স্টুপিড, তোমার মতো স্টুপিড আমি 2টা দেখিনি। তিহু শিকুচকে তাকালো, অর্থাৎ সে আবার কি বোকামি করলো। নীল যেন বুঝলো তার দৃষ্টির মানে। অদ্ভুতর দৃষ্টিতে চেয়ে গম্ভীর ভরাট গলায় বলল, তুমি শুধু বোকাই নাও, অনেক ভীতুও। নয়তো না চাইতেই হৃদগহীনে যাকে স্থান দিতে পেরেছ, মুখে তাকে স্বীকার করতে এত দ্বিধা কেন? কথাটা বলে শক্ত বাঁধন শিথিল করে তাকে মুক্ত করলো নীল। ছেড়ে দিয়েই বলল, আউট। মূর্তি তাকে এমন পাল্টে যেতে দেখে তিহু শিকুচকে তাকালো। কিছু একটা বলতে গিয়েও থামলো, বেরিয়ে গেল সেখান থেকে। বের হবা মাত্র টের পেল সমগ্র শরীর ভিজে চুপচুপে হয়ে আছে। দ্রুত পরিবর্তন করা দরকার সেটা। আলমারি থেকে একটা নীল রঙা পাকিস্তানি ড্রেস বের করে ঝটপট কমন ওয়াশরুমে প্রবেশ করলো রেডি হতে। আজকে সকলে ঠিক করেছে 2টা গাড়ি নিবে, একটাতে সব মেয়েরা, অন্যটাতে ছেলেগুলো। তবে রাউফিন থাকতে সেই সিদ্ধান্ত ঠিক হওয়া যে দায়। সবশেষে ঠিক হলো 4টি জিপ নিবে তারা। তবে সেখানেও বাঁধলো আরেক বিপত্তি। মাহা তিহুর জিপ ব্যতীত অন্য কোনো জিপে যেতে নারাজ। আর এদিকে তিহুর জিপ নীলের দখলে, অন্যটা সৌভিক আর তারপরেরটা তার। বাকিটাতে স্বামী ড্রাইভ করবে। যে করেই হোক মাকে তার জিপেই তুলতে হবে। বহু ফন্দি ফিকির করে এসে তিহু আর রিশাদ মিলে মাহাকে তার গাড়িতেই তুলতে সফল হলো। বর্তমানে পরপর ছাড়া হচ্ছে 4খানা জিপ। ছাদ খোলা জিপ গাড়িগুলোতে উচ্ছ্বাসের কলরব ছড়িয়ে পড়েছে। নীলের পাশের সিটে তিহু, পেছনে রিশাদ, নিহিত, নীরা আর রাফা। রাউফিনের পাশের সিটে মাহা, পেছনে ফাহাদ, ফারিসা, মুন্নি আর নাহা। সৌভিকের গাড়িতে কুহিলিকা, জুনাইয়া, আদিত্য আর তাদের রাজকন্যা আয়রাত। সামিরের গাড়িতে আয়াজ, রুদ্র আর জুনাইদ। জিপ চলছে উঁচু নিচু, কখনো বা সমান্তরাল পথ দিয়ে। হঠাৎ রাউফিন বলল, কি ব্যাপার, আমরা ঘুরতে যাচ্ছি না মরা বাড়ি? গান টান কিছু হবে না? এদের দ্বারা হবে না ভাইয়া, আপনি শুরু করুন। সৌভিক আর চোখে তাকালো কুহেলিকার দিকে। তুমি কি আমাকে ইনসাল্ট করলে? না তো, অপমান করলাম। তাদের কাণ্ডে হেসে উঠল সকলে। সৌভিক প্রথমে, রাউফিন প্রথমে, পরক্ষণে নীলের দিকে ফিরে বলল, সংসারে আগুন লাগাতে রাফিন সেরা রে। তুই কিছু বল ব্রাদার। নীলের কথা কেড়ে নিয়ে তিহু মুখ বাঁকিয়ে বলল, 19-টা ভিন্ন অন্য কিছু বলতে পারে নাকি? নীল সানগ্লাসের আবরণে ঢাকা চক্ষু এক ঝলক ঘুরল তিহুর দিকে। পাশ থেকে সৌভিক বলল, দেখ দেখ, তোর এখানেও লাগিয়েছে আগুন, কিছু কর ভাই। তোর এত সাহস থাকে তুই কর না, নীলকে কেন উস্কাচ্ছিস? পর মুহূর্তে কুহেলিকার দিকে ঘুরে সে বলল, এ তো আর মানা গেল না, বইয়ের সামনে অপমান। নীল ভাই, আমি কি শুরু করলাম? তুই শুধু আমার সাথেই থাকিস। সে গলা চড়িয়ে তিহুর উদ্দেশ্যেই বললাম, ওকে, এমনিতেও বিয়ের আগে তুমি আমাকে বহু জ্বালিয়েছ, তোমার কথাই মেনে নিচ্ছি। তবে তোমাকেও গাইতে হবে, শুধু তোমাকে নয়। আওয়ার লিটল সিস্টার, আমাদের গুরুগম্ভীর নেতা সাহেব যদি গান গায়, তোমাকেও কিন্তু তার রিপ্লাই দিতে হবে। তিহু কিছু না ভেবেই বললাম, আরে ভাইয়া আগে গাইতে তো বলুন, যদি গায় আই প্রমিস রিপ্লাই দেব আমি। তার কথা নীল ফের তার দিকে তাকালো। সামান্য উচালো বাম্প সুখানা, তাতেই যেন সম্বিত ফিরল তিহুর। মনে পড়লো জাফলংয়ে আসার দিনের ঘটনা। তার পরক্ষণেই নিজেকে সাহস জোগাতে মনে মনে বললাম, তুই একটু বেশি ভাবিস তিহু। ওই দিন তো শুধু ব্রো ছিল, আজ সকলেই আছে। আর এই গুরুগম্ভীর লোক কি কোনোদিনও এদের সামনে গান করবে নাকি? তার ভাবনায় ছেদ ঘটিয়ে রাফিন বলল, আই ডোন্ট ওয়ারি শোভা, এমনিতেও আমরা ছেলেরাই গাইবো, কারণ সেই সৎসাহস শুধু আমাদেরই আছে, তাই জিতবো আমরাই। আপনি কি আমাদের আন্ডার এস্টিমেট করলেন ভাইয়া? দেখো ব্রাদার, সাবধানে। আমার বড় মানে বেস্টি, কিন্তু তাকে কথা শেষ করতে দিল না রাফিন। মাহার দিকে তাকিয়েই বলল, শুধু গান জানলেই হয় না সিস্টার, সকলের সামনে সেটা গাইতে সৎসাহসও লাগে। তার কথার মর্মার্থ মর্ম বুঝে তিহু চাপা হাসলো। মাহা আর দৃষ্টিতে নিক্ষেপ করলো রাফিনের দিকে। তিহু পিছনে একবার রিশাদের দিকে তাকালো, অতঃপর মার দিকে ফিরে বলল, এটা আমাদের মান সম্মানের প্রশ্ন দোস্ত, পূরণ করাই লাগবে। কিন্তু কি হলো কুহুপু? পাশের গাড়ি থেকে কুহিলিকা ও চিৎকার করে বলল,
হ্যাঁ হ্যাঁ মাহু, এদেরকে দেখিয়ে দিতে হবে কিন্তু। মা কিছু বলতে গিয়েও থামলো, বুঝলো রাউফিনের চাল। আর এখন এমন একটা অবস্থান, না পারছে সরে আসতে, না পারছে অন্য কিছু বলতে। যদি এখানে শুধু তিহু একা বলতো তাহলে মানা করা যেত, তবে এখানে কুহেলিকাও অনুরোধ করছে তাকে। শেষমেশ সে সামান্য সম্মতির স্বরে বলল, আচ্ছা আপু। কুহেলিকা সৌভিকের দিকে ফিরে বলল, নাও এবার আমরা তিনজন দেখা যাবে। সৌভিক ড্রাইভ করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অতপর এক ঝলক কুহেলিকার দিকে তাকালো। সে দক্ষ হাতে স্টিয়ারিং এ হাত রেখে পরক্ষণে গলা খাকারি দিয়ে গান গেয়ে উঠল।